হাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক, পেট্রোবাংলা সাংস্কৃতিক ও ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্য এবং সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি আজকের নাট্য অনুষ্ঠানে আপনাদের সবার জন্য শিক্ষণীয় ও প্রাণবন্ত হবে নাটকটি। আপনাদের একান্ত সহযোগিতা আমাদের নাটকটি সাফল্যমণ্ডিত করবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শামীম স্যার, সভাপতি কেশাগিরি। এ পর্যায়ে শামীম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই কেশাগিরি আয়োজিত নাট্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই কেশাগিরির প্রধান অতিথি ছিলেন কেশাগিরির পৃষ্ঠপোষক পেট্রোবাংলার চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান স্যার, কিন্তু ওনার একটু সাময়িক কাজ, জরুরি একটা কাজ করে যাওয়াতে উনি আসতে পারেননি। তবে আমাদের মধ্যে উপস্থিত হবেন পেট্রোবাংলা পরিচালক প্রশাসন মহোদয়। উনি জ্যামে একটু রাস্তায় আছেন, তাই আমাদেরকে অনুমতি দিয়েছেন এটা আরম্ভ করে দেওয়ার জন্য। তার ওনার অনুমতিতে আজকে এটা আরম্ভ করতে যাচ্ছি। প্রতি বছরই আমাদের এই কেশাগিরির আওতায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তার মধ্যে নাট্য অনুষ্ঠান হচ্ছে একটি। এইখানে নাট্য অনুষ্ঠানে এবারে আয়োজন করা হয়েছে, নাটকের নাম হচ্ছে কথা দিলাম। এবং এই নাট্য অনুষ্ঠানের এই আমাদের একটু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন নিজস্ব ওনারাই অভিনয় করে থাকেন। আমরা আমাদের এই ওনাদের এই প্রচেষ্টায় আমরা এটা করে থাকি, আমাদের নিজস্ব লোকজনই। তাই আমাদের যেহেতু নিজস্ব লোকজন এবং পেশায়িত অভিনয় নাই, তা জন্য এর মধ্যে যদি কিছু থাকে, এবং আমাদের এবারের অনুষ্ঠানটা একটু স্বল্প সময়ের মধ্যে হচ্ছে, যা বলে আমরা রিহার্সাল বা করতে পারিনি তেমন একটা। তবে আশা করি আপনাদের পারফরমেন্স এবার ভালোই হবে। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার, কারণ নাটকের প্রাণ হচ্ছে শ্রোতা, দর্শক শ্রোতারা যদি আনন্দ পায় তাহলেই হচ্ছে আমাদের। তাই আপনারা এই শীতের সন্ধ্যায় আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। আশা করি আপনারাও উপভোগ করতে পারবেন। এই বলে আজকে আমরা আমাদের নাটকটাকে আরম্ভ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। অত সময় তখন যায় রোজগারের লগে খিদার কি সম্পর্ক? এই মুখে তালা জানাই না, আর বক বক করুন না, একটু দয়া করে ভাবি। আচ্ছা ঠিক আছে, যা তুই গোসল করে আমি খাওয়া দিতেছি। ভাবি, আমি তো মসজিদে যাচ্ছি না, ও জোয়ার গোসল করে যাইতে হইব। তাছাড়া খাইতে গোসল তোসল লাগে না। এই যে না খাই উঠতেছি না। শ্যামলে, আমার প্রেশারের ওষুধটা পাচ্ছি না। সে কি রে, তুই এখানে? না ভাইয়া, বলা কইলো এবার নাকি ধান দিতে পারবো না। তুই গিয়েছিলি সেখানে? হ্যাঁ, ও হাত থেকে তো আইসি। শুনেছ কি বলছে ইডিয়েটটা? আরে গাধা,
একটু আগে ভোলা এসে আমার সঙ্গে দেখা করে গেল, বললো তুই যাসনি। না মানে ওই পারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভোলা। চুপ কর হারামজাদা। শোনো, ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এই আমি বলে দিলাম। আমি বললে বুঝবি কি হারালাম। এই তুমি তুমি আজকারা দিয়ে ওর মাথাটা খেয়েছো। না শিখলো লেখাপড়া, না আছে কোনো কাণ্ড জ্ঞান। আরে ছোটটা তো কয়েকদিন পরে ইঞ্জিনিয়ার হয়ে বেরোবে। ও তো ফাইনাল দিব। ও ফাইনাল দিয়ে ইঞ্জিনিয়ার হবে, তাতে তোর কি রে হারামজাদা? তুই কি করবি? তুই তো গুলিগিরি করবি, না হয় রিক্সা চালাবো। এছাড়া এছাড়া তোর তো কোনো যোগ্যতাই নেই। ভাইয়া আজকাল রিক্সা চালালে ভালো ইনকাম হয়, হরতাল অবরোধ হলে কোনো কথাই নাই, ভাড়া কিন্তু ডবল। শুনেছ শুনেছ ইডিয়েটটার কথা? আচ্ছা শোনো, তোমার শরীরটা অনেক খারাপ, তুমি যাও ভিতরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও উত্তেজিত হও না। ভাবি তুমি আর ভাইয়া যতদিন আছো ততদিন এবারে চালিয়ে যাবো। তোমরা কেউ আমার মা বাপ। এভাবে আর কতদিন চালাবে মেজো ভাই? কিরে হঠাৎ তুই? ভাবি ভালো আছো? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে না চালাই চলে আসলাম। তোমাদের সারপ্রাইজ দিব বলে। রাজু অত দামি পোশাক তুই কই পালি রে? কেউ গিফট করছে বুঝি? কে গিফট করবে? আমি নিজে কিনেছি। তা কত টাকা দিয়ে কিনলি রে? বেশি না, মাত্র 20,000 টাকা। 20,000 টাকা দিয়া তুই একটা পোশাক কিনবার পারলি? ওরে হতচ্ছাড়া, তুই পোশাকের মর্ম কি বুঝবি? আমাদের রাজু দুদিন পরে ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। তাছাড়া ওকে কত ভালো ভালো জায়গায় যেতে হয়, ও ভালো ভালো পোশাক পরবে না তুমি তুই পরবি? ও দামি পোশাক না পরলে বুঝি বিদ্যা হয় না। এটা আমার জানা ছিল না রে, সত্যি আমার জানা ছিল না। ওর কথায় তুই কিছু মনে করিস না ভাই, চল ভিতরে চল, কিছু খাবি। চলো। আয়। ভাবি! ও মা, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ। তা তুমি কেমন আছো? জি ভালো, আপনি? এই তো। তা হঠাৎ করে তোর টানেই চলে এসেছে রে তুমি। ভালো হবে না কিন্তু ভাবে। জানিস রাজু, তুই না এলে 7 দিনে ওর চেহারা দেখার উপায় নেই, অথচ এবারে আর ও বাড়ি। যাকে তোরা একটু ভাবে, আজে বাজে কথা বললে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। তুমি যে যাবে না তা আমি খুব ভালো করেই জানি, আর 2 দিন পরে তো এই বাড়িতেই আসবে। চালিয়ে দে, সুযোগ করে গেল। মানে ভাবি মাঝে মধ্যে যা বলে না, আমি ভীষণ লজ্জায় পড়ে যাই। ভাবি তো ঠিকই বলেছে, কদিন পর তুমি এবারই বউ হয়ে আসবে। ফাইনাল পরীক্ষাটা হলেই তো বিয়ের সানাই বাজবে। কেন পরীক্ষার আগে বুঝি আপনি আর আসবেন না? তুমি বললে না এসে পারি। আমি হ্যাঁ তুমি জানো চুমকি, প্রতিদিন তোমাকে স্বপ্ন দেখি, ঘুমের ঘোরেও তোমার নাম ধরে ডাকি। সকালে অবশ্য বন্ধুরা টিটকিরি মারে, কিরে চুমকিকে, তখন অবশ্য ভীষণ লজ্জা পাই। লজ্জা পান না, ওদেরকে সব কিছু বলে দিলেই তো পারে। পরে অবশ্য সব বলে দিয়েছি। চুমকি, আজ আমার এই সফলতার মূলে শুধুই তুমি। আমার প্রতিটি রক্তকণিকায় শুধু তুমিই মিশে আছো। আমার বুকের ধমনীতে শুধু তোমারই নাম শুনতে পাই। তাই তো সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ভাই, তা তোমার শরীর ভালো আছে তো? এই আছে, আর কয়েকটা দিন।
সব ঠিক হয়ে যাবে। তারপর টাকাটা দেরিতে যাওয়ায় তোদের অসুবিধা হয়নি তো? না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। গত মাসে রমিত চাচা টাকা দিতে পারেনি, তাই শেষ পর্যন্ত তোর ভাবির গলার হারটা বিক্রি করে টাকাটা আমার আনতে দেরি হয়েছে। রাজু ভাই, আমি এখন যাই, আমাদের বাড়িতে যাবেন। ইয়ে চুমকি, জি ভাইজান। রমিত চাচাকে একটু পাঠিয়ে দিও আমাকে। আচ্ছা ভাইজান, বাড়িতে থাকলে আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। ও ভাইয়া, এ মাসে 5,000 টাকা বেশি লাগে। এত টাকা একসাথে কিভাবে সম্ভব? তুমি একটু রমিত চাচাকে বলে দেখো না। আর কতদিন তার কাছে হাত পাত বসে বলি? আমার ভীষণ লজ্জা লাগে। তাছাড়া গত 5 বছরে কম তো দেয়নি। রমিত চাচা টাকা না দিলে ওকে কি আমি ঢাকায় রেখে ইঞ্জিনিয়ারিং পড়াতে পারতাম? তাছাড়া তারও তো তেমন কিছু নেই। জমি জমা সব শেষ করে ফেলেছে ওর পেছনে। সে তো জানি, তার ওই একমাত্র মেয়ে চুমকিকে ওর হাতে তুলে দিতে কিন্তু সব বিক্রি করে ওকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে। আমরা তো মাঝে মধ্যে শুধু আমি সব জানি ভাবি, আর তোমরাই বা এত টাকা কোত্থেকে দিবে? সেলিম বাবাজি, আমারে ডাকছো? আপনি ভালো আছেন চাচা? ভালো আছি বাবা। তো গেল মাসে টাকাটা দিতে পারিনি, আমি খুবই লজ্জিত। না না চাচা, এসব কি বলছেন? আপনি না হলে ও কথা কইও না বাবা, আমার আর কেদায় আছে একমাত্র মাইয়া চুমকি। ওর সুখের জন্য এটুকু তো করণ লাগি। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না চাচা। ও কথা কইও না মা, তোমরা একটু আমার মায়াটারে দেখে রেখো, এর বেশি কিছু আর আমার চাওনের নাই। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না চাচা। চুমকি আমাদের চোখের মনি হয়ে থাকবে চাচা। আমাদেরও তো ছেলে মেয়ে নেই, ওরাই আমাদের ছেলে মেয়ে। চুমকি সব সময় আমাদের কাছে মেয়ের আশা। বাবা সেলিম, খাল পাড়ের ওই শেষ জমিটা বিক্রি করার জন্য বায়না করেছে, তাছাড়া ফসলও তেমন একটা হয় না। কাল বায়না হওয়ার কথা, রাজু বাবাজির টাকাটা আমি দিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না বাবা। চাচা, আসলে এ মাসে 5,000 টাকা বেশি লাগে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ালেখাটা চালায় যাও। আমি এখন যাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া, ভাবি, আমি তোমাদের কাছে চির ঋণী। ছোট ভাইরা কখনো ভাই ভাবির কাছে ঋণী থাকে না। ছেলেরা যেমন বাবা মায়ের কাছে। চল ভেতরে চল, ভাত খাবে। চল। রাজুকে নিয়ে আমার অনেক আশা ভরসা। রাজু ইঞ্জিনিয়ার হয়ে বড় একটা চাকরি করবে। সেদিন আমাদেরও কোনো অভাব থাকবে না। পাড়ার লোকেরা বলবে ছেলে মেয়ের ছোট ভাই ইঞ্জিনিয়ার। তখন আমার বুকটা গর্বে ভরে উঠবে। হে খোদা, তুমি সর্বশক্তিমান দয়ালু, তুমি সর্বশক্তিমান দয়ালু। চাচা, রমিত চাচা, ও রমিত
রমিত চাচা না চাচা ডাকুন না বোধ হয় কি করতেছে না ছোট ভাইয়ের হোক শ্বশুর কয়দিন পরে তো বিয়া তখন তো তাহলে রমেশ তালই তালই তো তোমার মাথাটা কি ঠিক আছে? কেন কেন তো তালই মাথা আবার কি হয়েছে এতদিন দেখছো তালই, আজ হঠাৎ তুমি, এতদিন দেখছো চাচা, আজ হঠাৎ তুমি তালই ডাকতে। শুনুন আর কদিন পরে তো ভালো ডাকতে হইব আর আগে থেকে ভালো ডাকতে শুরু করবো এতদিন যা ডাকতেছিলা তাই ডাকো, পরেরটা পরে দেখান যাবে। তাছাড়া তুমি আমার বন্ধু শফিকের ছেলে, সে সম্পর্কটাও তো কম না। কথাটা এক্ষুনি ঠিক কইছেন চাচা চলুন বড় ভাই এখন আপনারা যাইতে কইছে এত রাইতে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আইতে আছি। না না আমার লগে যাইতে হইব না না হলে আমার আবার অবদার্থ নিকর্ম কইব আমি তো কোনো খাস কাম করি না বুঝলেন না কেন এই সংসারে নিষ্কর্ম মানুষের কোনো দামই নেই কর্মের মানুষের দাম দাম না থাকা মানুষগুলা দানের তুষার মতো আকাশে উড়ে বেড়ায় কথাটা কিন্তু একদম ঠিক নয় মন্টু ভাই। তুষ আবার আজকাল কিন্তু মাছে খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। কথাটা ঠিকই কইছো চুমকি তাহলে আমারও দাম আছে তুমি একটা নির্বোধ অপদার্থ। মন্টু ভাই চুমকি চাচা তো ঠিকই কইছে তোমরা দোয়া করো আমি যেন সারা জীবন নির্বোধ হয়ে থাকবার পারি মন্টু ভাই চুমকি সংসার নামক রঙ্গমঞ্চে আমরা সবাই মুখোশ পরে আছি খেড়াই যে সাধু খেড়া শয়তান পোশাক দেখা চিনবার কোনো উপায় নাই শোনো আমি একদিন ঢাকা শহরে গেছিলাম রাস্তায় হাঁটতেছি হঠাৎ দেখি একটা পাগল চিৎকার করে কইতেছে মানুষ হইতে সাবধান মানুষ হইতে সাবধান মানুষ হইতে সাবধান কে বলেছে মন্টু ভাই নির্বোধ? কয়লার মধ্যেও হিরে থাকে। মন্টু ভাই হচ্ছে তেমনই এক হিরে, কালো হিরে। ভয় পেয়েছি। পাবো না, বাড়িতে যে কেউ নেই। চাচা কোথায় গেছে? সেলিম ভাই দেখেছে, সেখানেই গেছে হয়তো। তা তুমি আসতে এত দেরি করলে কেন? কাল সকালে চলে যাব। ব্যাগ গোছাতে একটু সময় লেগে গেল। ও, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আজকে আর আসবে না। কি যে বলো, তুমি বললে না এসে পারি? আমার মনটা যে তোমারই মন পিঞ্জিরায় বন্দী হয়ে আছে। তা সেই বন্দি মনটাকে ছাড়াতে উকিল ধরে কেস করবে নাকি? না চুমকি, তা কোনোদিনও না। আমি চাই আমার মনটা তোমার মন পিঞ্জিরায় সারা জীবন বন্দী হয়ে যাবে। চুমকি, আর যে সইছে না। আরে তুমি জানো না, যখন ব্যস্ততা কাটিয়ে ঘুমোতে যাই, তখন তোমার ওই সুন্দর মুখখানা আমার এই চোখের সামনে ভেসে ওঠে। তখন অনেক কষ্ট হয়,
ঘুমোতে পারি না। মানে আর তো মাত্র কয়েকটা মাস, তারপরেই তো। তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি আর পারছি না। বুকটার মাঝে 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 ভীষণ ঝড় ওঠে, তখন আমার সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। মদ না খেয়েও মাতাল হয়ে যাই, শুধু তোমাকে চাকরি পাবার নেশায়। রাজু, রাজু প্লিজ, রাজু প্লিজ, বিয়ের আগে এসব করো না। কিন্তু কিন্তু আমি যে আর পারছি না। আমিও তো পারবো না তোমার অন্যায় আবদার রাখতে। চুমকি, রাজু, বিয়ের আগে কোনোভাবেই সম্ভব নয়। চুমকি, প্লিজ রাজু, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ কিছুতেই আমি। তুমি আমাকে ক্ষমা করো রাজু, এ যে পাপ। তাহলে তুমি থাকো তোমার শ্রেষ্ঠ সম্পদ নিয়ে, আমি চললাম। রাজু, রাগ করলে। তোমার উপর তো আমার কোনো অধিকার নেই, তাছাড়া আমি একটা অপদার্থ। না রাজু না, ওভাবে বলো না। তুমি শুধুই আমার, আমিও তোমার। এই না, আমার সব কিছু আমি তোমার হাতে তুলে দিলাম। কোনোদিন আমাকে ছুঁড়ে ফেলে দিও না, আমাকে কষ্ট দিও না। আমি পশু নই, তুমি আমার জান। তোমার সকল দায়িত্ব আমার, শুধু তুমি আমার এই মন আয়নায়, শুধু তুমি। কথা দিলাম। রাজু, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তোমার নাই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখা তোমার না। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায়
দেখছি চাচা, রাজু এই বাড়িতে ঢুকছে। তো ঢুকছে গেল কোথায়? আমি কেমনে কমু? নাকি ঢাকা বাসায় মাইয়াটারে একা পাইয়া রঙ্গলীলা করতেছে? চুপ, একেবারে চুপ। এত জোরে কথা কইলে তো মাই সেই শুননা লাগব। ঘরের দরজাটা খোলা, উকি মাইলে আমি দেখাই। তুই এইখানে দাঁড়া, আমি আইতাছি। ভালো থেকো। আসি। আমি জেনে বুঝে কি পাপ করলাম জানি না, জানি না খোদা আমাকে মাফ করবে কিনা, জানি না, জানি না। অপূর্ব, অপূর্ব তোমার, তোমার তোমার তুমি, বুঝছো? তোমার হাতে আমার জান। সত্যি বলছি শোনা। থ্যাঙ্কস রাসেল। আসলে তুমি আমাকে যেভাবে দেখো সেভাবে আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে দেখেনি। কারণ আমি তো তোমায় ভালোবাসি। তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, নিজেকে নিজে চিন্তাই পারবে না। তাই এত সুন্দর রূপ যৌবন কেন যে ঢেকে রাখো? তোমার সামনে আর থাকবো না, কথা দিলাম। এই শোনো, তুমি বলেছিলে কক্সবাজারে বেড়াতে যাবে, তা কবে যাচ্ছ? যেতে তো চাই, কিন্তু তোর বাবাকে আমার সঙ্গে যেতে দেবে? আমার কোনো কাজে ড্যাডি ইন্টারফেয়ার করে না, তবে ওই বস্তা পচে কিছু নীতিবাক্য শোনায় মাঝে মধ্যে। যেমন ধরো, শালীনতার মধ্যে চলবে, মানুষ যাতে খারাপ বলতে না পারে, ইত্যাদি ইত্যাদি। আর কিছু না? হ্যাঁ বলে। কিভাবে এভাবে আর কত ঘোরাফেরা করবে? বিয়ে থা দিতে হবে না? মানসিক ভাবে তৈরি হও। বিয়ে কবে? এই তো আগামী মাসে। তার ছেলে কি করে? আমি তাকে চিনি। আহা বাবা, একসঙ্গে এত প্রশ্নের জবাব দিব কি করে? ছেলে রাসেল, তুমি কি করে ভাবলে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? আর তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করতেও চাই না। ঠিকই বলেছো, তাহলে আনন্দটাই মাটি হয়ে যাবে। হ্যাঁ, বছর না ঘুরতেই ওই ছেলে পেলে মা মা করে চিৎকার চেঁচামেচি করবে। ও কি যে অসহ্য যন্ত্রণা! না বাবা না, আমি এসবের মধ্যে নেই। আমি তোমার সঙ্গে একমত পোষণ করছি। এই তো বেশ আছি। ছেলে রাসেল,
নিঃশ্বাসেরই মতো আছো মিশে তুমি প্রাণে, তোমার পরে নেই তো কিছু জানে হৃদয় জানে। তোমার জন্য করি না তো কোনো কিছু ভয়, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়। তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। জন্ম আমার আবার হলে তোমায় খুঁজে নেব, হৃদয় দিতে হলে আমি তোমায় শুধু দেব। ও দেখবো তোমায় পাথর চোখে মরণ আমার হলে, বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে। তোমার স্বপ্ন দেখে দেখে ফুরাবে সময়, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। এই বুকের মধ্যখানে তুমি রয়েছো সেখানে, হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। তা কেমন আছেন সেলিম সাহেব? মোটামুটি এখন ভালো। জি এখন মোটামুটি ভালো, তবে আগের মতো জোর পাচ্ছি না। তবে কাজ চালাতে পারবো স্যার। গত কয়েক মাস আপনি না থাকাতে কাজে খুব অসুবিধা হয়েছে। সেলিম সাহেব, আপনি হয়তো শুনে থাকবেন অনেক বড় একটা কাজ পেয়েছি। জি কাগজে পড়েছি। 500 কোটি টাকার কাজ। আসার পথে দেখলাম বেশ কিছু ইট। হ্যাঁ, 50 লাখের অর্ডার ছিল, ওই লাখ 5 দিয়ে গেছে, বাকিটা সময় মতো দিবে। ওই 3 নাম্বার ইট দিয়ে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাবেন না, ওগুলো বরং আপনি অন্য কাজে লাগিয়ে দিন। সেলিম সাহেব, আগের দিন আর এখন নেই, এখন মোটা কমিশন দিয়ে কাজ দিতে হয়, তাই ওই ইট দিয়ে আপনাকে কাজটা করতে হবে। তাহলে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিন। আর বুকা না, নগদ 100 কোটি টাকাতে কাজটা নিয়েছি। স্যার আপনার কথা বুঝলাম, কিন্তু কাজ খারাপ হলে আপনার কোম্পানির বদনাম হবে। তাছাড়া এই ইট দিয়ে রাস্তা করলে 1 বছরের মধ্যে তা ভেঙে পড়বে। আমাকে ওই যে দিবেন না সেলিম সাহেব? সেলিম সাহেব, আপনার তাতে কি? আপনি মাইনে করা চাকর, মালিক যেভাবে কাজ করতে বলবে আপনি সেইভাবেই করবেন, ব্যাস। ক্ষমা করবেন স্যার, গত 10 বছর আপনার অনেক নুন খেয়েছি, কিন্তু এ ধরনের কাজ আমি করতে পারবো না। তাছাড়া এত বড় জালিয়াতি আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বিশ্বাসঘাতকতা? দেশের মানুষের টাকায় তৈরি হচ্ছে জাতীয় সড়ক, সেখানে এত নিম্নমানের মালামাল দিয়ে এই সড়ক তৈরি করলে কতদিন লাস্টিং করবে স্যার? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? সেলিম সাহেব শুনুন, ভাত ছিটালে কাকের অভাব হয় না, কথাটা আপনি মনে রাখবেন। সে আমি জানি স্যার,
আপনি তাই করুন। আপনার চারপাশে অনেক কাক আজকাল ঘোরাফেরা করছে। সেলিম সাহেব, আপনি আমার পুরনো লোক, কিন্তু এ ধরনের কাজ আমি এই প্রথম দেখতে চাই। দেখুন, সময় পাল্টায়, মানুষও পাল্টায়, তাই সময় মতো কাজ করতে পারলে। সরি স্যার, মানুষ পাল্টালে পাল্টা, কিন্তু আমি পাল্টাতে পারবো না। সেলিম সাহেব, সেলিম সাহেব শুনুন, আমার মাল মশলা দিয়ে আপনার বাড়িটা আমি দুতলা করে দিব। লোভ দেখাচ্ছেন স্যার, কিন্তু আমি অত লোভী নই স্যার। চলি স্যার, আসসালামু আলাইকুম। আপনার মুখের উপরে স্যার এত বড় কথা বলে গেল। তাই তো দেখছি ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। শুনুন সেলিম সাহেব, জানি জানি আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? এই 1 লক্ষ হলেই চলবে। এই মুহূর্তে এত টাকা কিসের প্রয়োজন? বলছি তো লাগবে না। রাজীব, তুমি ওর সঙ্গে যাও, বাসায় টাকা নেই, ওই কেশিয়ারকে বলে ওর টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। আসুন না। থ্যাংক ইউ ড্যাডি। মেয়েটা লাগাম টানতে হবে, অল্প কিছুদিনের মধ্যেই ওর বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। আসলে আমি একটা অপদার্থ, শত চেষ্টা করিও কোনো কাজ কাম জোগাড় করতে পারি না। ভাইয়া ও চাকরি ছেড়ে দিয়ে এলো। রাজুটা ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে রয়েছে। এতদিন কোন রকম চলতেছিল, ঘরে আর বেচার মতো তেমন কিছু নাই। গতকাল থেকে সবাই উপাস হয়ে আছে। ভাইয়ার মুখে কোনো কথা নাই, ফেলাইয়া চাইয়া তাকে। আমি এখন কি করুম? কিরে প্রদীপ, আয় পিছনে আয়। কিরে কি করতেছিলি? কি আর করুম, চিন্তামণিকে নিয়ে ব্যস্ত আছি। কেন, কি হয়েছে? গত রাত থেকে সবাই মিলে উপোস হয়ে রয়েছি। এটা কি করছ তুই? ঠিকই করতেছি দোস্ত, এক মুঠো ছাইড়ও করে নাই। গত রাতে কয়টা মুড়ি গিয়া আসি। এত বড় বিপদের কথা তুই আমারে বলতে পারলি না? ও, আমি তো অন্য ধর্মের লোক বইলা তোরা আমারে। না দোষ, তোর কথাটা ঠিক না। ধর্মের কারণে মানুষের ভেদাভেদ আমি বিশ্বাস করি না। ভেদাভেদ হবে ভালো আর মন্দের। তাইলে তুই আমারে বলস না কেন? তুই আর আমি তো এক লগে পাস করছি, আমরা দুইজনে বন্ধু। যাক, ভুল হয়ে গেছে। এখন কি করবো কত? তুই আমার লগে চল। কই যাবো? জঙ্গলে বইয়া তাস খেলতে? না, সেটা আমি পারুম না। আরে বোকা না, তুই আমার লগে চল। যাইতে যাইতে কইতাছি। ঠিক আছে, চল। হুট করে চাকরিটা ছেড়ে দেওয়া তোমার একদম উচিত হয়নি। কিন্তু একবারও তুমি ভাবলে না এত বড় সংসারটা কিভাবে চলবে? তোমার দুটো বেকার ভাই ঘাড়ের উপর বসে আছে, আর এই বয়সে
তোমাকে চাকরি বাকরি কে দেবে শুনি? তা দেবে না, এমন তো কখনো হয়নি। আরে এমনটি যে হবে তা তো কখনো ভাবিনি। এই চুড়ি দুটো নাও। না না, এ হয় না। পেটের মধ্যে রাক্ষস বসে আছে, শুধু খেতে চায়। তাই বলে তোমার শেষ সম্বল আমি নিতে পারবো না বউ, আমি নিতে পারবো না। অভাব অনটন অনেক সংসারই আছে, কিন্তু এমন অবস্থা হবে তা কোনো দিন ভাবতে পারি। হে খোদা, তুমি ছাড়া আমাদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই। তুমি সাহায্য করো খোদা, তুমি সাহায্য করো। ভাবি, কি বলছো বিড়বিড় করে? না, কি বলবো, হতভাগ্য কপাল নিয়ে জন্মেছি। ওভাবে বলো না ভাবি, ব্যবস্থা একটা হবেই। খোদার কাছে বলো ভাই, তাই যেন সত্যি হয়। কি রে, তুই কোথায় গেলি? আর তোর হাতে ওসব কি? অত কথা কইতে পারুন না। এই নাও, সাইডে রান্না করো, আর সাথে আছে আলু আর বেগুন। তাড়াতাড়ি রান্না করো, খুব মজা করে খাবো। কোথেকে আনছিস সেগুলো? কিরে মন্টু, টাকা কোথায় পেলি? কিরে মেজো ভাই, ভিক্ষে করেছিস নাকি? বাঁচার জন্য মানুষ কত পিছনে করতেছে, আমি একটু ভিক্ষা করছি। তাই বলে তুই ভিক্ষা করবি? ভিক্ষা করি না ভাইয়া, ভিক্ষা করি নাই। তাছাড়া আমার কেডা ভিক্ষা দিব? আজকাল খানা কোনারও তো মানুষের ভিক্ষা দিতে চায় না। তাহলে কোথেকে এনেছিস এসব? আমাগো অবশ্যই কথা হই না। আমার বন্ধু প্রদীপ ও রিক্সাটা আমার দিল, আমি হ্যাঁ রিক্সা দিয়া 2-3টা খেপ করে যা পাইছি তাই নিয়ে আইছি। ছি 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 ভাইয়া, ছি। শেষ পর্যন্ত তুমি রিক্সা চালালে, এখন লোকে দেখলে আমাকে কি বলবে? কি আর বলবে? বলবে ওই যে রিক্সাওয়ালা মন্টুর ছোট ভাই। যারা এমন কথা বলবে তাদের সঙ্গ তোর ছাড়া উচিত। খিদে পেটে নিয়ে বড় বড় গুলবি আমাদের মনে না, কথাটা তুই মনে রাখিস। বড় ভাইয়ার সঙ্গে আমি একমত নই। প্রয়োজন হলে উপোস করে মরব, তবু রিক্সা চালানো আমি মেনে নিতে পারবো না। কোথাও বেরোচ্ছ নাকি? না, এখন কোথাও বেরোচ্ছি না। তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো, কি বলবে? বেড়াতে যাবো, তুমি কিন্তু না করতে পারবে না। তা কোথায় যাবে? সেন্ট মার্টিন, কক্সবাজার।
তা কাদের সঙ্গে যাচ্ছ? বার্ষিক থেকে? না, রাসেলের সঙ্গে। ওর সঙ্গে যাওয়াটা তোমার ঠিক হবে না। কেন ড্যাডি? তুমি তো তাকে দেখিনি, ম্যানেজারের দায়িত্ব দিয়েছো। আমি ভুল করেছিলাম, তুমি জানো না। ওই উলিপুরা ব্রিজটার সব কেনাকাটার দায়িত্ব আমি ওকে দিয়েছিলাম, আর ওই সুযোগে বিভিন্ন কোম্পানির থেকে 2 কোটি টাকা কমিশন খেয়েছে। বিষয়টা আমি পরে জেনেছি, তাই আমি ওকে কিছু বলি নাই। ও একটা লুবি, ঠকবাজ। ড্যাডি, আমি ব্যবসা বুঝি না, ওসব তুমি দেখবে। শুনো, তুমি আমার একমাত্র মেয়ে। আমার বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এই সবই ভবিষ্যৎ মালিক তুমি। সে তো আমি জানি ড্যাডি। তাই এমন একটা ছেলে তোমাকে উপহার দিব যে সম্পত্তি নয়, শুধু তোমাকেই ভালোবাসে। ও এসো এসো, বসো। তা তোমার নাম যেন? রাজু আহমেদ। আপনি মনে হয় সেলিম সাহেবের? হ্যাঁ, ছোট ভাই। সিভিল ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস পাস, কিন্তু চাকরি মেলা দেয়। আপনি তো বেশ স্মার্ট। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি বসুন, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। না না, লাগবে না। আহা, বসুন। আপনি তো খুব স্মার্ট, খুব পছন্দ আছে আপনার। জি। রাজীব তোমার প্রশংসা করেছে। জি, উনি তো আমাকে পাঠিয়েছে। কিন্তু রাজীবকে তুমি চিনো না? জি। রাজীব আমার আত্মীয়, আমার খুব বিশিষ্ট কাজগুলো ওখানে দেখাশোনা করে। যাই হোক, তুমি কি চাকরি করতে চাও? সে আশা নিয়েই তো ঢাকা এসেছি স্যার। দেখো রাজু, আমার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। কোটি কোটি টাকার ব্যবসা আমার। তোমার ভাই রাগ করে চাকরিটা ছেড়ে গ্রামে চলে গেল। আসলে আমার বড় ভাইটা একটু বোকা স্বভাবের। ঠিক বলেছ। যাই হোক, তোমাকে একটা খুলন্ত কথাই বলি। আমার একমাত্র মেয়ে শেলি। রহমত, তুমি ভিতরে যাও। যে যাচ্ছি ম্যাডামকে পাঠাই দিব। না থাক, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যাঁ, যা বলছিলাম, এই ঢাকা শহরে আমার 8টি বাড়ি, মিল, ফ্যাক্টরি, গুডাউন, ব্যবসা বাণিজ্যিক, এই সব কিছুর একমাত্র অধিকারী আমার মেয়ে শেলি চৌধুরী। আপনার কোনো ছেলে নেই? না, নেই। ছেলে থাকলে কি আর আমাকে এত সব ভাবতে হতো? তাই আমি আমার কোম্পানির, তোমাকে ম্যানেজারের কোম্পানির দায়িত্বটা আমি দিতে চাই। তবে তবে কি স্যার? আমার মেয়ে ছেলেকে তোমার বিয়ে করতে হবে। তা কি করে সম্ভব? আমি যে একজনকে... দেখো রাজু, আবেগ, অনুভূতি, ন্যায় নীতি এগুলো সিনেমার নাটকে চলে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আর যাই হোক, আবেগ দিয়ে পেট চলে না। আপনার কথা হয়তো ঠিক, কিন্তু এখানে কোনো কিন্তু নাই। জীবনে যদি প্রতিষ্ঠিত পেতে চাও, যদি সুখ শান্তিতে উপভোগ করতে চাও, তাহলে টাকার প্রয়োজন। এই দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম। এখানে ন্যায় নীতি আদর্শের কোনো ঠাঁই নেই। আপনার কথার দ্বিমত আমি করছি না, কিন্তু আমি... ভেবে দেখো, মানুষের জীবনে সুযোগ বারবার আসে না। হ্যাঁ, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। সেই জন্য চাই টাকা, অনেক টাকা।
কিন্তু কিন্তু ভাই ভাবিকে আমি কিভাবে বুঝাবো? আর ওদিকে চুমকিকেই বা আমি কি বুঝাবো? শাড়িটা আপনি কি খারাপ লাগছে? অপূর্ব অপূর্ব লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম মিস শেরি। আমাকে শুধু তাতেই আমি খুশি। আসুন, আপনি বসুন, ড্যাডি এক্ষুনি চলে আসবে। রমন কাকা, রমন কাকা, ড্যাডিকে ডেকে দাও তো। আচ্ছা চলুন আমরা বাইরে কোথাও বসে কথা বলি। আপনি নিশ্চয়ই মিস্টার রাজি? আপনার সঙ্গে পরে কথা হবে। ঠিক আছে, চলুন চলুন। আপনি কখন আইলে? এই তো কিছুক্ষণ। এই শোনো, তোমার আপুমনির কি কোনো বিয়ের বিষয়ে কোনো কথাবার্তা হলো? জানি না স্যার, আমরা গরিব মানুষ, আমার সামনে কি আর এই গোপন কথা কইব? দশে দেখলে আমরাও দেখ। আপনি বহেন। যেভাবে টিপটপ হয়ে দুজনে বাইরে গেল, নিশ্চয়ই একটা কিছু হয়েছে। হলে ভালো, ভালো একটা বকশিস পাওয়া যাবে। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোকে বিশ্বাস করে কি মূল্য পেয়েছি আমরা? হ্যাঁ, রবীন চাচা কি অপরাধ করেছিল তোকে বিশ্বাস করে? এই, তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তুই ধূলিসাৎ করে দিলি। এই, চুমকি কি অপরাধ করেছিল তোর কাছে? রবীন চাচা তার সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে তোকে মস্ত বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে। এটাই তার অপরাধ। ভাইয়া, ভাবি কি একটু বুঝান। কি বুঝাবে? তুই কি আমাদের মানুষ বলে মনে করিস? তোর এই ভাই তোর জন্য কি না করেছে? ভাবি, আমি সব জানি, কিন্তু বড় হতে হলে সিঁড়ি লাগে, সিঁড়ি। চুপ কর, আর একটা কথাও বলবি না। তুমি উত্তেজিত হও না। বাবা মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন তখন তোরা অনেক ছোট। ওই মন্টুটা 10-11 বছরের, আর তুই 5-6 বছরের। সেই থেকে তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে কলেজ করেছি, ওই জমিতে কাজ করেছি, আমার বাড়ি ফিরে এই হাতে কাজ করেছি, আজ বড় ইঞ্জিনিয়ার হয়েছি, আর আমি বেকার। তাই তো আমার কথার কোনো দাম নেই। না ভাইয়া না, তোমাদের ঋণের কথা আমি অস্বীকার করিনি। শুধু বলেছি শেলিকে বিয়ে করলে আমাদের অবস্থা রাতারাতি উন্নতিতে পরিণত হবে। রাতারাতি বড় লোক হয়ে যাবি, তাই না? কিন্তু চুমকি কি জবাব দিবি? ও কি নিয়ে বাঁচবে? ওর কাছে আমি ক্ষমা চেয়ে নেব ভাবি। বাস, হয়ে গেল সমাধান। তোরা জানিস আমাদের এই 8 বছরের বিবাহিত জীবনে আমরা কেন সন্তান নিইনি? জানিস তোরা? ও কি করে জানবে বউ? ও কি করে জানবে? আমি ওদের সন্তানের মতো লালন পালন করেছি, তাই তো ওরা বুঝলো না। কেঁদো না ভাবি। রাজু ভাই,
আমাকে তোমার বিয়ে করতে হবে না। তোমার যেখানে খুশি তুমি চলে যেতে পারো। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। চুমকি, তুই কি পারিস নি আমাকে ক্ষমা করতে? আমি তোকে অনেক টাকা খরচ করে ধুমধাম করে দিয়ে দেবো। আমি তোকে কথা দিলাম। রাজু! খবরদার রাজু, খবরদার! জীবনে আর কোনোদিন কাউকে বলবি না, কথা দিলাম। কথা দিলাম, কথা দিলাম। কোনোদিন বলবে না, কোনোদিন না। চুমকি, চুমকি, চুমকি! ওগো, রাজু চলে গেল, আমি বড় হয়ে যাবো পাউডার পর্যন্ত করলাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না, কোনো কথা শুনলো না, চলে গেল। যা, চলে যা, তুইও চলে যা। তারপর আমরা দুজন যেদিকে দু চোখ যায় আমরা চলে যাব। না না ভাইয়া, তুমি আর কথা বলো না ভাইয়া, তুমি আর কথা বলো না, তোমারও ভালো যা, আমি কোথাও যাবো না ভাইয়া, আমি কোথাও যাবো না। কেন আমার মাথায় কি দুটো সিংহ দিয়েছে যে আমাকে দেখতে এসেছেন? সত্য সব যান
এখান থেকে। আরে আবার নতুন নাম বের করেছে, চুমু। এই, চুমুকি, চুমুকি, চুমুকি। আরে তুমি কি আদরও বোঝো না? থাক, আমার তো বুঝে কাজ নেই। বাবা এখনো বাড়িতে আসেনি, সেই চিন্তায় আমি অস্থির হয়ে রয়েছি। আরে সোনার মতন খারাপ কেমন জানি ফ্যাকাইসা হয়ে গেছে, তাই না রে? ঠিকই কইছেন চাচা, এইরকমই তো লাগতেছে। আপনারা কি যাবেন নাকি আমি পাড়ার লোকজন ডাকবো? দেখো দেখো না, এই হারামজাদা, চুপ, একেবারে চুপ। তাইলে তো সারে সর্বনাশ হইয়া যাইব। আরে ঢাকবো কেন, ঢাকবো কেন? আমরা তো এই গ্রামেরই মানুষ। তাছাড়া আমার সামনে কেউ আইব না, কারণ দেবা কি আমার কাছে দাঁড়া। হ্যাঁ, টেকা নিচ্ছে, টেকা। জাগা, তোমার সঙ্গে দুইটা কথা কইতে আইছি আমি তোমারে। আরে ওই আহম্মদ, ওদিকে কেমন ঢেপটে বাইয়া সাইয়া রয়েছে, মনটা সাইয়া দুইটা একবার করতে পেরা আন্দা পেরা দেই। কেন কেন তুমি না কইছিলা আগে আমারে বিয়ে করাইবা? হ্যাঁ, সত্য হারামজাদা, হে বিয়া করব। আরে হারামজাদা, বিয়া করে খাওয়াবিটা কি? দেখুন, এমনিতেই কিন্তু আমার মন মানসিকতা অনেক খারাপ। আরে আরে খারাপ তো অনেরই কথা, আমারও বড় খারাপ লাগতাছে। বোমর আইসা ফুলের মতো চুষা চুষা খাইয়া গেল, তাই না রে বুড়ো? না চাচা, ফাঁকি দিয়ে চলে গেছে, আর আইব না। চুপ করেন আপনারা। কি আন্ধাইরা রাইতে এক ফালা চাঁদের লাহান, আরে কোমরের পাটটা কেমন জানি জলমল জলমল করতেছে। আরে ঢাকো কেন, ঢাকো কেন? হ্যাঁ, হ্যাঁ, লজ্জা করেন আপনাদের? আরে লজ্জা করবো কেন? ভালো রে ভালো কমু, খারাপ রে তো খারাপই বলে। হয় তুই তৈব। আহা, কি সুন্দর পাও দুইটা, বেমানা। আর চিন্তা করো না, পায়ের নুপুর গড়াই দেবো, আরে কোমরের বিছা দেবো, একবারে তোমার সারাটা শরীর আরে সোনা দিয়া মুড়াইয়া দেবো। চাচা তাহলে তো আর কাপড় গরম লাগবো না। আরে হারামজাদা, চুপ থাক, কাপড় পরতে হইব না। আপনারা কি যাবেন? আরে রাত তো অনেরই কথা, আমি হইলে তো ওই বেটা রাজুর গলা টিপ পাইবে না। চাচা শোনো, আমার মেলা জমি যারা খাওনের মানুষ নেই কে? আরে দুইটা মাইয়া ছিল, বিয়ে হয়ে গেছে, ঘরে হালাবো সুইকা পুরি, আরে সারাটা দিনেই কোকাইতে থাকে। জাগা, তোমারে আমি না রানী করে রাখবো। আরে এই পাও দুখানা মাটিতে পড়তে দেবো না, এই পাও দুখানা মাটিতে পড়তে দেবো না, সেগুন কাঠের খাট বানাই দেবো, ঘরে খাইবা, ঘরে
কই আর যাবুরে মা, মনের দুঃখে ওই নদীর পারে বৈশা ছিলাম। মারে মারে কিছুতেই বুঝাইতে পারি না কেন রাজুটা এই কাম করলো। ওর বাবা আমারে তুই একটা ফলও খাইতো না, একটা আম খাইলেও আমারে অর্ধেকটা দিয়ে খাইতো। আর পোলা বাবা, মানুষ মানুষের সব কিছু নিতে পারে, কিন্তু কিন্তু তকদির নিতে পারে না। বাবা, তুমি তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার তকদিরে যা লেখা আছে তাই হবে। আমাকে নিয়ে তুমি ভেবো না বাবা, তুমি ছাড়া যে এই দুনিয়ায় আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। মিস শেলিকে একটু এত সকালে কোথায় গেল? জানি না সাহেব, তবে ওই ভোরবেলা সাহেব বেরিয়ে গেল। ম্যাডাম তার ঘন্টা খানিক পরেই বেরিয়েছে। ঠিক আছে, আমি এসেছিলাম একটি জরুরি কথা বলতে। তা আমাকে বলা গেলে বলতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। না মানে বলছিলাম কি, পরশু তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা আর হচ্ছে না। এদিকে তো সব কেনাকাটা শেষ, ম্যাডাম মনে হয় সেজন্যই বেরিয়ে গেল। আমি নিরুপায় রহমান চাচা। কি এমন ঘটনা ঘটলো যে এখনই বিয়েটা ভাঙতে হলো? সে অনেক কথা। ওর নাম চুমকি, ওর বাবাই আমাকে পড়ালেখার সমস্ত টাকা দিয়েছে, কিন্তু লোভে পড়ে আমি চুমকিকে ভুলে শেলিকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। কিন্তু কিন্তু কি মিস শেলিকে বিয়ে করার কথা শুনে চুমকি আমার গালে কষে থাপ্পড় মারে। কি করেছে? কি বললেন? না মানে বললাম যে ওই মেয়েটা সাহসী গো, কিন্তু এইরকম মেয়ে আজ ঘরে ঘরে দরকার, তাহলে ছেলেরা মেয়েদের শেখানোর আগে 10 বার ভাবতো। আপনি ঠিকই বলেছেন চাচা, তবে চুমকি আমার গালে থাপ্পড়টি মেরে আমার বিবেকের দরজাটা খুলে দিয়েছে। চাচা, এসব কথা ওদেরকে আর বলার দরকার নেই, শুধু বলবেন আমি এ বিয়ে থেকে সরে গিয়েছি। সাহেব, আপনি অনেক বাসা বেঁচে গেছেন। বলেন কি? শুনুন, কাউকে বলবেন না, আমি এই বাড়ির চাকর সেজে আছি। আমার নাম ইন্সপেক্টর রহমতুল্লাহ। সময় হলে সব জানতে পারবে। এইটুকু বলি, খুব শীঘ্রই রায়হান চৌধুরী যান, আপনি চুমকির কাছে যান। আপনি কোথায় যাচ্ছেন চাচা? আপনার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। যাই। আপনি আপনার কাছে এসে খুব ভালো করেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ চাচা। আসুন। একটা পথ বেছে
মেজাজি মেয়েকে ভদ্র একটা ছেলের গলায় ঝুলিয়ে দিতেছে। রাখি আল্লাহ, মারে কে? যাই, এবার খেলা শেষে প্রস্তুতি নিই। আমি রাজুর ঘরে বউ হয়ে থাকলেও তো তোমার সঙ্গে আমার এই প্রেম চলছেই থাকবে। তাহলে তুমি কি ডার্লিং? না না, আমার একটা পছন্দ না। তাছাড়া নিজের ধন পরে ঘরে রেখে একটু একটু চুরি করে খেতে হবে, এটা আমি পারবো না। জান, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি ডার্লিং। গত রাতে উলিপুরের ব্রিজ ভেঙে বাস খাদে পড়ে 30-40 জন লোক মারা গেছে। এ কথা জানাজানি হওয়ার আগে আমাকে পালাতে হবে। হ্যাঁ, পালাতে যদি হয় তাহলে শিলাকে নিয়েই পালাবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিসের উপায় নেই বলছো? না মানে, দেখো শিলা, পরশু তোমার বাবা তোমাকে বিয়ে দিতে যাচ্ছে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তাই নিজে নিজেকে বলছিলাম। আমিও তাই ভাবছি। কথা দাও, আমাকে ছুঁড়ে ফেলবে না কখনো? কথা দিলাম, কথা দিলাম। চলো একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চলো। 10 দিন চোরে, একদিন গৃহস্থ, কথাটা বহু পুরাতন, কিন্তু ফেললা না। তুমি? হ্যাঁ, আমি অনেক দিন থেকে আপনার কুকর্মের প্রমাণ খুঁজতে আমি এখানে আপনার বাড়িতে চাকর সেজে এসেছি। 6 মাস পূর্বে আপনার কোম্পানির তৈরি ব্রিজ রাতে ভেঙে বাস খাদে পড়ে 30 থেকে 40 জন লোক নিহত হয়েছে। তাছাড়া আরো বহু আহত। তা না হলে হয়তো কিছুদিন সময় আপনি পেতে। তাছাড়া আমার কাজও প্রায় শেষে। চলুন চলো। করতেছো? দাদা, আরে কি করতেছো? দাদা, আরে থামো না, থামো। কি করতেছো? আরে তুই এগুলা বুঝবি না। মাইয়া মাইসের চোখে হিরো শাস্তি হইলে এইগুলা করণ লাগে। তাই বলে উল্টো পাল্টা কাপড় পয়রা সংসাইটা সাপের মতো
আরে হরে বাজান হ, তুই ঠিকই কইছ। আরে এই জন্য তো তোর একটু বেশি আদর করি। ওই কথা আর কইও না। আমারে আদর করলে ওই জুয়ন মাইটারে আমার লগে বিয়ে না দিয়া তুমি বিয়ে করার লেগে পাগল হইতা? চুপ হারামজাদা, একেবারে চুপ। ওই কথা যেন আর কোনদিন এই মুখে না শুনি। ঠিক আছে, আর কমো না, কিন্তু কথা দাও পরির লগে আমারে বিয়ে দিবা। কথা দিলাম, ওরির লগে তোরে আমি বিয়া দেব। দিমু দিমু দিমু। এইবার ঠিক আছে তো? আমি খুশি। চাচা কত দেখি এই উল্টা পাল্টা বুদ্ধি তোমার কেড়াই দিয়েছে? আর ওই দক্ষিণ পাড়ার ফেলুর পোলা কালু আছে না, ও ঢাকা শহরে থাকে। হ্যাঁ, মস্ত বড় সিনেমা হলের সামনে আর টিকেটে মেলা করে। ওর মেলা বুদ্ধি। হ্যাঁ, ওইখানে বড় বড় নায়িকারা সিনেমা দেখতে হয়। হ্যাঁ, ঠিকই তো আছে। ওই কইছে স্মার্ট হইতে গেলে এইসব করম লাগে, তাহলে মাইয়া কোন নজর করে। ও তোমারে ডুবাইবো ডুবাইবো। তোমার এই ফালতু কামে কিচ্ছু হইব না। আমার কথা হলো, সুজা আঙ্গুলে ঘিনা আঙ্গুলটা বাকন করে লাগবো। কালাম কালাম, তারপর কি? তারপর কি? হলো ওই বিটে বাড়ির দলিল তোমার কাছে বন্ধক দিছে না? তা তো থুইছে, তার জন্য তোরা দাম দেয়। আর ধান নেবা না, কইবা ওই বাড়ি দখলে নিব। আর মাইয়াটারে যদি আমার লগে বিয়ে দাও তাহলে দলিলও ফেরত দেব, আর লগে 1 লাখ টাকাও দেব, বিয়ে খরচ পাবো। মাশাআল্লাহ, তোর দিয়ে অনেক বুদ্ধি আছে। চল চল, এখনই কি ওর ধর্ম? হ্যাঁ, চলো। চল। আর কইতেছি চাচা, চাচা কি ব্যাপার? আর এইভাবে ধরে আনলেন কে? সর্বনাশী কি কয়? চুমকি কি হয়েছে? কি রে? কিরে কথা কসটাকে? ওই সূক্ষ্ম কালু বাদ বললে অনেকে বিয়া করবো, তা না হলে ও বিষ খেয়ে বলিস কি চুমকি? এখন আর আমি কারো কথাই শুনবো না। ওর সঙ্গে আমাকে বিয়ে দিলে যাও, তা না বলে কিন্তু আমি যা খুশি তাই করে ফেলবো। মনে থাকে যাবো। চাচা, তোমার এই সান্ত্বনা দেওয়ানোর ভাষা আমার নাই। মুখ পোড়াটা সব সম্পর্ক ছিন্ন করে আমাদের মুখে চুনকালি মালায় মাইখে চলে গেছে চাচা। বিয়া না দিলে ওই কালু আমার বাড়িটা দখল নিল। এই হলো ওর জিদের কারণ, এটাই ওর জিদের কারণ। আমি ওর কি করব বাবা? আমি ওর কি করব? আমি এখন
এখন আর কিছুই বুঝতে পারতেছি না। যাই বাবা, আমি এখন যাই। ওগো, এটা কি হলো? খোদার কাছে কি চাইলাম আর কি পাইলাম? শান্ত হও শ্যামলী, তুমি শান্ত হও। জীবনটা আমার কি থেকে কি হয়ে গেল। লোভে পড়ে চুমকিকে ছেড়ে ঢাকায় আসলাম। বাড়ির সবাই জানে আমি বিয়ে করেছি, কিন্তু আমি যে পারিনি চুমকিকে ভুলে যেতে, তা কেউ জানে না। এখন এখন কোন মুখ দিয়ে চুমকির কাছে যাব? তাছাড়া এতদিনে চুমকি হয়তো অন্য কারো ঘরে, আমি মানতে পারছি না। আরে রাজু, তুই এখানে? আরে প্রদীপদা, তুমি এখানে? আর কই না, ঠিকানা ছাড়া এই শহরে মানুষ খোঁজন যে এত কষ্ট, তা আজ 3 দিন ধরে টের পাইলাম। মানে? মন্টু আর আমি তো এই শহরে অটো চালাই। মন্টু ভাই অটো চালায়? কি আর করবো, বাড়িতে দাদা বৌদি একা, কোনো টাকা করি নাই। মন্টু অটো চালায় যা পায় তা বাড়িতে পাঠায়, তা দিয়েই তো দুইটা মানুষ ড্রাইভার খেয়ে বাচ্চা আছে। দাদা, আজ বুঝলাম মেজভাই অপদার্থ নয়, আমি অপদার্থ। আমি বাড়িতে গেছিলাম, যাই হনি আমার গ্রামের ওই সুক্ষর কালুগুড়ের লগে চুমকির বিয়া। চুমকি কারো কথাই শুনতেছে না, তাই ভাবলাম তুমি বললে হয়তো শুনবো। সেই জন্যই তো আজকে 3 দিন ধরে আমি আর মন্টু অটো বন্ধ রেখে তোমারে খুঁজতেছি। কি বলছেন এসব দাদা? ঠিকই কইতাছি। শোনো, কয়দিন আগে ওই বুড়ারে আমরা ভূত সেজে পেদানি দিছিলাম, তুমি তো আবার বিয়ে শাদী কইরা। না দাদা, আমি বিয়ে করিনি। বিয়ে করো নাই? না, চুমকিকে ভুলতে পারিনি আমি, তাই ওই বিয়ে থেকে আমি সরে এসেছি। তাইলে এতদিন বাড়িতে যাও না কে? যাইনি, লজ্জা। তাইলে আর দেরি করো না দাদা, মাইয়াটা জিদ দিয়ে এই কাজ করতেছে। ওই হারাম দাদা বিয়ের খরচা বাবদ 1 লাখ টাকাও দিছে। তুমি চলো দাদা, ওরে বাঁচাও। কিন্তু আর কোনো কিন্তু না দাদা, কাল রাইতেই বিয়া। কিন্তু বিয়ে তো ঠিকঠাক, এখন তুমি চলো, ওই বুইরা কেমনে জুয়ান মায়ের বিয়ে করে আমরা চারদিক খেলবো না, দরকার হইলে আমরাও আঙ্গুলটারে বাঁকা করবো। Thank you.
চাচা শেষ পর্যন্ত তোমার আশাটাই পূর্ণ হলো। কইছিলাম না আঙ্গুল বেঁকা করার কথা। তোর বুদ্ধি আছে। আরে পরি রে তোরে দিব আর কিছুক্ষণের মধ্যেই আমার স্বপ্নখানা বাস্তবায়ন হইব। চুম্বু ও চুম্বু চুম্বু ও আমার চুম্বু আরে আসো আসো। আচ্ছা চুমকি, তুমি বললে না তো ওই কালু বুড়োটাকে কেন বিয়ে করতে চাচ্ছিলে? কি বলবো, আমি তো বিষ খেয়ে মরেই যেতাম, কিন্তু বাবা যে ভিটে ছাড়া হতো, বাবাকে যাতে ভিটে ছাড়া হতে না হয় সেজন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। তুমি জানো না, ওই বুড়োর সঙ্গে আমার ঠিকই বিয়ে হতো, কিন্তু কিন্তু বাসর ঘরে যাবার আগে আমি এটা খেয়ে নিতাম। বিষ? সব দোষ আমার। আমি তোমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। যেতে দিলে তো তুমি যাবে।
চোখেরও কাজল করিও গো আমারে চোখেরও কাজল করিও দুটি দেহ যদি একটি করে বিধাতা প্রাণ দিত তোমারই মুখ ছাড়া অন্য কিছু চোখ যদি না দেখিত ও দুটি দেহ যদি একটি করে বিধাতা প্রাণ দিত তোমারই মুখ ছাড়া অন্য কিছু চোখ যদি না দেখিত স্বপ্ন তোমার মাঝে গো স্বর্গ তোমার মাঝে তুমি ছাড়া পরাণ আমার একদিনও না বাঁচে